আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। দেশজুড়ে হঠাৎ শিশুদের মধ্যে বেড়েছে হামের প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ ও ইলিয়াস আহমেদ। শুরুতে যাচ্ছি শাহেদের কাছে। শাহেদ, কতজন শিশু ভর্তি রয়েছে এবং চিকিৎসা কেমন পাচ্ছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। শুভ সকাল বুবলি। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ যে হাসপাতালটি আছে সেখানে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। গড়ে 15 থেকে 20 জন প্রতিদিনই ভর্তি হচ্ছেন, ফলে এটি অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। গতকাল যারা পর্যন্ত 429 জন এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং 43 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা যেটি বলছেন যে বিভিন্ন জেলা উপজেলা থেকে শিশুরা খুবই জটিল পরিস্থিতি নিয়ে এই হাসপাতালটিতে আসছেন চিকিৎসার জন্য এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি বিশেষায়িত ওয়ার্ড করা হয়েছে হামের চিকিৎসার জন্য শিশুদের। এছাড়া আইসোলেশন সেন্টার করা হয়েছে। এছাড়া মেডিসিন যে ওয়ার্ডটি আছে শিশুদের চিকিৎসার জন্য, সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। হামের যে আইসিইউ সাপোর্টটি দরকার, সেই আইসিইউ সাপোর্টের জন্য 12টি শয্যা ছিল, সেটিতে বাড়িয়ে 18টি করা হয়েছে, যদিও সেটি অনেক অপ্রতুল। গতকাল পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 54 জন সিরিয়ালে আছেন, যাতে আইসিইউর অপেক্ষায় আছেন। বিশেষ করে খুবই জটিল পরিস্থিতিতে আসা শিশুরাই আইসিইউ সাপোর্ট না পেয়েই হাসপাতালটিতে মারা যাচ্ছেন, এমন অভিযোগ করছেন অভিভাবকরা। ইতিমধ্যে রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক তিনি যে তথ্যটি জানিয়েছেন, রাজশাহী বিভাগের 5 জেলায় 16টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে হামের। সেখানে 6 মাস বয়সী শিশুদের থেকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এই হামের যে উপসর্গ এটি নিয়ে কাজ করছেন স্বাস্থ্য বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে 520টির নমুনা সংগ্রহ করেছেন এবং 143 জনের শরীরে হাম নিশ্চিত করেছেন। এছাড়া উপসর্গ নিয়ে বেশিরভাগ শিশু যেহেতু হাসপাতালে আসছেন, 40,000 আইসোলেশন ওয়ার্ড যেটি চালু করা হয়েছে, সেখানে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক এবং নার্সের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সেবাটি শিশুরা পান, সেই যে ব্যবস্থাটি করা হয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি যে হাসপাতালে একেবারেই মূল শিশুরাই বেশিরভাগ আসছেন, যারা চিকিৎসা উপজেলা বা জেলা সদর হাসপাতালগুলোতে পাচ্ছেন না। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল পর্যন্ত 43 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া যে 143 জনের মতো শিশু এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। বলা যায় যে একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গত প্রায় 15 দিন ধরে এই হাসপাতালটিকে ঘিরে, কারণ হামের উপসর্গ এবং হামের শিশু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে যারা হামের টিকা পাননি, 6 মাসের বয়সের কম যে শিশুরা চিকিৎসা নিচ্ছেন, তারাই মূলত এই মৃত্যুর তালিকায় যোগ হচ্ছেন। এছাড়া উদ্বেগ বাড়িয়েছে বয়স্কদের হঠাৎ করেই হামে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে শিশুরা আক্রান্ত হলেও হঠাৎ করে বড়রা বা বয়স্করা আক্রান্ত হওয়ায় এটি একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তারা এটি নিয়েও কাজ করছেন যে বড়রা কেন আক্রান্ত হচ্ছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি হামের, তবে অভিভাবকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী ইলিয়াস হোসেনের কাছে ময়মনসিংহের খবর জানতে। ইলিয়াস। সাহেব, রাজশাহীর মতো ময়মনসিংহ কিন্তু হামের প্রকোপ বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছি প্রতিনিয়তই হামে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। অর্থাৎ গত 24 ঘন্টায় 22 জন শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু 78 জন শিশু ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে তারা কিন্তু যথাসাধ্য অনুযায়ী তাদের সর্বোচ্চটুকু সেবা প্রদান করছেন। অর্থাৎ গত 17 মার্চ থেকে এই পর্যন্ত 298 জন শিশু হাম আক্রান্ত হয়ে অর্থাৎ এই হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে কিন্তু 60 জন শিশু মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ 7 জনের মধ্যে কিন্তু চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে একজন শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং বাকি 6 জন শিশু কিন্তু তারা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। সেই বিষয়টি বলছিলেন চিকিৎসকরা, কিন্তু তারা সাধারণ মানুষকে কিন্তু নানাভাবে কিন্তু সতর্ক করছেন। অর্থাৎ তারা বলছেন যে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এই যে হামের প্রকোপ
বিষয়টি কিন্তু প্রতিনিয়ত যে বেড়ে চলছে সেটি কিন্তু আরো অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এদিকে দেখেছি যে একেবারেই ময়মনসিংহের যে 3টি উপজেলা হামের হটস্পট হিসেবে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল, সেই উপজেলায় কিন্তু হামের টিকা প্রদান করা হচ্ছে। গত কয়েকদিনে কিন্তু 25,000 শিশুকে সেই টিকার আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতে হামের টিকা প্রদান করা হবে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তর যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে অবগত করেছেন। এবং আমরা দেখেছি যারা যে শিশুগুলো হামে আক্রান্ত হয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন, তাদের স্বজন যারা আছে তাদের চোখে মুখে কিন্তু একেবারে ক্লান্তির ছাপ, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের শিশুটি ভর্তি রয়েছেন এবং তারাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, এবং চিকিৎসকরাও কিন্তু যথাসাধ্য অনুযায়ী তাদের সেবা প্রদান করে যাচ্ছেন। এবং আমরা এই স্বজনদের অপেক্ষা এবং তাদের যে দীর্ঘশ্বাস সেটি কিন্তু প্রতিনিয়তই শুনতে পেয়েছি। এবং ছোট ছোট বাচ্চারা যারা আক্রান্ত হয়ে একেবারেই আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন এবং তাদের যথেষ্ট পরিমাণ সেবাই কিন্তু চিকিৎসকদের যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু খুব। ধন্যবাদ আপনাদের। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। আপনারা এটা কপিটা দিয়ে দেবো যাতে আপনাদের জন্য নিতে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12 মে। তো এইভাবে আমরা এই শিডিউলটা তৈরি করেছি, আপনাদেরকে এটা কপি দিয়ে দেওয়া হবে। আর এইটা কি বলে নির্বাচন করার জন্য আমরা আমাদের রিটার্নিং অফিসার এখানে আমাদের সাথে আছেন জনাব মঈনুদ্দিন খান, উনি নির্বাচন ব্যবস্থাপনা 2 অনুবিভাগের দায়িত্বে আছেন, উনি রিটার্নিং অফিসার। আমাদের জনাব মনির হোসেন, উনি আছেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বে, উনি সহকারী রিটার্নিং অফিসার। এবং আমরা 4 জন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছি। এই তালিকাটাও আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার এই মুহূর্তের মোটামুটিভাবে। এখন আপনারা আরেকটা প্রশ্ন সেদিন বলেছিলেন, আমি আংশিক আমি বলেছিলাম, আমরা উত্তর দিয়েছিলাম, তারপরে আবার একটু স্পেসিফিক করে বলে দিই। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা আসন, বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম, এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে, এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছি সেটা থেকে প্লাস হবে। আপনাদের ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছিলেন ইসি সচিব, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের বিভিন্ন এলাকায় চলছে জ্বালানি সংকট, জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোতে। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, জ্বালানি সংকট নিয়ে ভোক্তারা কি বলছেন, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি ঠিকই বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মহানগরীর চিওবাজার এলাকায়। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক বা পাশে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, এরা সকাল 8টা থেকে এসে এখানে লাইনে দাঁড়িয়েছেন পেট্রোল নেওয়ার জন্য। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন এই পাম্পের, তারা জানিয়েছেন যে বিকেল 3টার পর তাদেরকে এই পেট্রোল দেওয়া হবে। গাড়িটি রংপুরের যে
রয়েছে ডিজেল যেখান থেকে বা যে পেট্রোল যেখান থেকে দেওয়া হয় সেখানে তারা গেছে, সেই গাড়ি আসবার পরই লোড করা হবে, এরপরই কিন্তু হচ্ছে এই যারা গ্রাহক রয়েছেন তাদেরকে দেয়া হবে এমনটি তাদেরকে বলা হয়েছে। তেল কত টাকার করে পাবেন তা নিশ্চিত না হলেও তারা কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে থাকতে হবে, অর্থাৎ বিকেল 3টা পর্যন্ত থাকতে হবে। আমরা যেমনটি জানি যে ঠিক 15 থেকে 20 দিন আগে যে সংকটটি ছিল ডিজেলের, এই সংকটটি অনেকটা কেটে গেছে। আমরা জানি যে প্রতিদিন রংপুর বিভাগে 10 লাখ ডিজেলের চাহিদা ছিল, সেখানে এখন সরবরাহ করা হচ্ছে 8 থেকে 9 লাখ লিটার, অর্থাৎ ডিজেলের যে সংকট সেই সংকট অনেকটা কেটে গেছে। তবে ভয়াবহ অবস্থা হচ্ছে পেট্রোল এবং অকটেনের। এখানে আমরা যেটি জেনেছি যে প্রতিদিন পেট্রোলের চাহিদা হচ্ছে 5,10,000 লিটার, সেখানে সরবরাহ করা হচ্ছে 2 লাখ কিছু বেশি। একই সঙ্গে অকটেনের চাহিদা 2,75,000, সেখানে সরবরাহ করা হচ্ছে 75 থেকে 80,000 লিটার। এই পরিস্থিতিতে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো পাম্পে দীর্ঘ সারি থাকছে পাম্প মালিকদের। আমরা যেটি দেখেছি যে এই সংকট থেকে রক্ষা পাবার যেটি উপায় সেটি হচ্ছে স্থানীয়রা এবং যারা গ্রাহক তারা বলছেন প্রতিদিন যদি একই সময়ে পাম্পগুলোতে এই পেট্রোল, অকটেন বা ডিজেল দেওয়া হয় তাহলে মানুষের যে এই হাহাকার প্রতিদিন বা প্রতিটি সময়ে যে বাইকাররা বা মোটরসাইকেলে যারা তেল নেন তারা যে দীর্ঘ লাইন ধরে থাকেন সেটি কিন্তু অনেকটাই থাকবে না। কারণ এখানে বলা হচ্ছে যে অনেক বাইকার আছেন বা অনেকেই আছেন যারা এক পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে অন্য আরেকটিতে তারা সিরিয়াল দিচ্ছেন তেল নেওয়ার জন্য। কারণটা হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে এই পেট্রোল পাম্পগুলোতে যদি পেট্রোল না পাওয়া যায়, খোলা বাজারে কিন্তু প্রতি লিটারে 250 থেকে 300 টাকা দরে এই পেট্রোল পাওয়া যাচ্ছে। তাহলে এই যে পেট্রোল খোলা বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না, এর মূল কারণটা কি? তারা যেটি বলছেন মূলত এখান থেকে তারা অনেকেই সিরিয়াল ধরে পেট্রোলটি নিচ্ছে, নিয়ে খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে। সেই অসাধু ব্যবসায়ীরা সেখানে আবার খুচরা বাজারে 250 থেকে 300 টাকা বিক্রি করছে। এই পরিস্থিতিতে প্রশাসনকে কঠোর হবার তাগিদ জানিয়েছেন এখানকার ভুক্তভোগীরা। বুবলি। রফিকুল, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেল সংগ্রহে আজও রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, সেখানে আসলে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন শুরুতেই আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে কিন্তু ইরান 10টি শর্ত দিয়ে কিন্তু 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সেই দিক থেকে হয়তো আশা করা যাচ্ছে যে তেল সংকট যেটি রয়েছে হয়তো যুদ্ধ যদি এই 2 সপ্তাহ পরে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এই তেল সংকটটা কেটে যাবে। একই সাথে আমি জানিয়ে রাখি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই কিন্তু এই সারা বিশ্বে তেলের যে সংকটটা দেখা দিয়েছে সেদিক থেকে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে। একই সাথে যদি বলি এদিক থেকে যে একটি খুশির খবর যে বাংলাদেশ সরকার এখনও কিন্তু কোনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। আমরা যদি জানতে চাই যে তেলের যে দীর্ঘ লাইন বলছেন প্রতিদিনের মতো আজকেও সেই দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এই শাহবাগ যে মেঘনা পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু মানুষ, প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। একই সাথে তারা জানাচ্ছেন যে এই সংকট থেকে তারা কবে মুক্তি মিলবে। যেহেতু 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যদি স্থায়ীভাবে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে যায়, যে একবার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা হয় তাহলে হয়তো অনেকটাই এই তেলের যে জ্বালানি সংকটটি রয়েছে সেটি হয়তো সেখান থেকে মানুষ লাঘব পাবে। আমরা একটু সরাসরি 2-1 চালকের সাথে কথা বলবো যে কত সময় তারা আসলে এই লাইনে ছিলেন বা তেলের জন্য। আপনি তেলের কারণে কখন থেকে লাইনে আছেন এবং কি ধরনের? 3টার দিকে আসছি, রাত্রে 3টার দিকে 600 টাকার তেল দেয়। রাতে 3টার দিকে এখন অনেক টাইম হয়েছে, ঠিক আছে, প্রায় 4-5 ঘন্টা এরকম। যদি ফুল ট্যাঙ্কির তেল দিত তাহলে সবার জন্য ভালো হইতো, ঠিক আছে। আমরা তো পুরা একদিন তেল নিতে লাগে, ঠিক আছে, তো এই তেল দিয়ে একদিনই ভাড়া মারা যায় 500-600 টাকা। যেমনটি শুনছিলেন যে চালকের সঙ্গে আমরা কথা বললাম, তিনি কিন্তু গত রাত 3টার সময় এই পেট্রোল পাম্পের সিরিয়াল দাঁড়িয়েছেন। এখনও কিন্তু তিনি পেট্রোল পাম্পের কাছাকাছি যেতে পারেননি। তো একই সাথে এভাবে দীর্ঘ লাইনের যে ভোগান্তি হচ্ছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কত সময় ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন আর এই তেলের এই ভোগান্তি থেকে আপনারা কবে নাগাদ মুক্তি পাবেন, কি বলছে সরকারের উদ্দেশ্যে কিছু?
সরকারকে বলবো যত দ্রুত সম্ভব এটা যেন সমাধান করা হয়। আসলে এটা আমাদের অনেক বেশি ভোগান্তি। আমি 2.5 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। যেমনটি শুনছিলেন, সবারই একটি দাবি যে বর্তমান সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এই সমাধানে করতে পারেন। একই সাথে আমি আগেও বলেছি যে এই সরকার কিন্তু বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি হলেও এই সরকার কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেনি, অর্থাৎ চেষ্টা করে যাচ্ছে যে এই এই সংকট থেকে মুক্তি মেলার জন্য। আমরা আরেকজনের সাথে একটু যেমনটি বলছিলেন যে এই পেট্রোল পাম্পগুলোর যে তেল সংকটগুলো রয়েছে, যুদ্ধ যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এই তেল সংকট থেকে মুক্তি মিলবে সারা বিশ্বের মতো বাংলাদেশও। বুবলি, এই মেঘনা পেট্রোল পাম্প থেকে এই ছিল তেল সংকটের সর্বশেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ। ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না পেট্রোল পাম্প মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি ও আজিজা হক পায়েল। প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, ডিপো কর্তৃপক্ষ কি বলছে জানাবেন? পায়েল, খুলনার যে বিভাগের যে 10টি জেলা আছে, এই 10টি জেলা সহ বৃহত্তর ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ির যে সকল পেট্রোল পাম্প গুলো আছে, এই পেট্রোল পাম্প গুলোর তেলের যোগান কিন্তু হয় খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপো থেকে। আমরা আজ এসেছি এই ডিপোগুলো পরিদর্শনে। আমরা কিন্তু ডিপোর সামনে যেটা দেখতে পেয়েছি যে তুলনামূলকভাবে কিন্তু ট্যাঙ্কগুলোর আসলে সিরিয়াল নেই বললেই চলে, তবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে। পেট্রোল পাম্প কর্মকর্তারা বাইরে থাকলেও ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং পদ্মা ডিপোতে কিন্তু সেনাবাহিনী একটি অস্থায়ী ক্যাম্প করেছে নিরাপত্তার জন্য। আমরা এদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে রেশনিং পদ্ধতির মাধ্যমেই এই খুলনার বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর 3টি জেলায় কিন্তু পর্যায়ক্রমে সকল পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল, অকটেল এবং ডিজেল দেওয়া হচ্ছে। এবং তারা যে জরিপটি আমাদেরকে জানিয়েছে যে গত 2025 সালের মার্চ মাসের তুলনায় গত 2026 সালের মার্চ মাসে কিন্তু পেট্রোল এবং জ্বালানির রেশিওটা বাড়ানো হয়েছে, তারপরেও কিন্তু সংকট কাটেনি। তবে পেট্রোল পাম্প মালিকরা আমাদের যেটি বলছে যে ডিপো মালিকরা যদি ডিপোর যারা কর্মকর্তা আছে তারা যদি পেট্রোল পাম্প মালিকের সাথে বৈঠক করে এবং বৈঠকের শেষে যদি কোনো ফলাফল আসলে এই পেট্রোল পাম্প থেকে কেন তেলের সংকট হচ্ছে এই সুরাহানে বৈঠক করে, তাহলে হয়তো বা আরো বেশি সংকট কাটতে পারবে। এবং তারা আমাদেরকে এটি জানিয়েছে যে এই সংকটের পিছনে কিন্তু মোটরসাইকেল বাইকদের যে সিন্ডিকেট, এটা কিন্তু আসলে বিফলভাবে কাজ করছে। একই মোটরসাইকেল একাধিক পাম্প থেকে কিন্তু তেল সংগ্রহ করছে 120 টাকা 32 টাকার বিনিময়ে, এবং সরকারি যে নির্ধারিত রেট আছে, এবং পরবর্তীতে সেটা কিন্তু খোলা বাজারে 200-250 টাকা করে প্রতি লিটারে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু পেট্রোল পাম্পে মালিকরা আসলে বিপদে পড়েছে। তারা পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তেল দিলেও কিন্তু সংকট দেখা দিচ্ছে। এবং এক ধরনের অসাধু ব্যবসায়ী কিন্তু, বিশেষ করে মোটরসাইকেলের যারা চালক, তারা কিন্তু এই অসাধু ব্যবসায়ীটা করে কিন্তু আসলে তেলের সংকট করছে খুলনায়। এটা কিন্তু পেট্রোল পাম্প মালিক সমিতির আমাদের জানিয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত স্মারকলিপি দিয়েছে যে কিভাবে খুলনা অঞ্চলের তেলের সংকট আসলে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে অ্যাপস এর মাধ্যমে এই অঞ্চলের গাড়িদের জ্বালানি তেল আসলে সরবরাহ করা যায়। পাশাপাশি যখন গাড়ির তেল সরবরাহ করা হবে তখন কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স যেন নেওয়া হয়, এই বিষয়ে কিন্তু আসলে কাজ করবে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের প্রতিনিধি পায়েল, তার কাছে শুনবো সেখানকার পরিস্থিতি। পায়েল। ধন্যবাদ রকি। যেমনটি বলছিলেন, আসলে ডিপোগুলোতেও কিন্তু সংকট, জ্বালানি তেলের সংকট রয়েছে। চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণে ডিজেল, অকটেল মজুদ রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা যে ডিপোগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে আমরা জানি। তবে যে চট্টগ্রামের পাম্পগুলো দেখছি সেখানে পর্যাপ্ত সরবরাহ নেই বলে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছেন এখানকার পাম্প কর্তৃপক্ষ। সকাল থেকে আসলে এখানে সারাক্ষণই যানজট লেগে থাকে। গাড়িগুলো আসলে সিরিয়াল, দীর্ঘ লাইন আমরা দেখতে পাই। অনেকের সাথে আমরা অনেক সময় দেখা যাচ্ছে একেবারে পাম্পের কাছাকাছি এসে ফিরে যেতে হচ্ছে, এমন চিত্র কিন্তু দেখা গিয়েছে চট্টগ্রামের বেশ কিছু পাম্প আসলে বন্ধ রয়েছে, যার কারণে চট্টগ্রামের দুটি পাম্পে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। ওয়াসার মোড়ের আমি যেই পাম্পে দাঁড়িয়ে আছি এটি, এবং সেই সাথে হচ্ছে বনি বেকারির সামনে যে পাম্পটি রয়েছে টিএলসি, এই পাম্পে আসলে তেল সরবরাহ রয়েছে। এখানে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, একটু জানতে চাইবো যে কতটুকু আসলে আপনাদের মজুদ রয়েছে, কতক্ষণ পর্যন্ত দেওয়া সম্ভব আপনারা, এবং কোথেকে কোন ডিপো থেকে সংগ্রহ করছেন একটু জানাবেন। আমরা হচ্ছে যে মূলত একটা পিলার আছে,
আমাদেরকে আজকে ডিজেল একেবারেই দেয় নাই, আর যে 9,000 লিটার তেল দিয়েছে তার মধ্যে এখন 4,000 লিটারের মতো আছে। সেই তেলটা আমরা হয়তো মাগরিবের আগ পর্যন্ত দিতে চেষ্টা হয় আর কি। বলতে গেলে আমরা 300 টাকা এবং প্রত্যেক কানে আমরা 1,000 টাকা দিচ্ছি। জি, ধন্যবাদ। যেমনটি আসলে শুনতে পাচ্ছিলাম যে এখানে ডিপো থেকে মেঘনা থেকে সংগ্রহ করেছেন এবং তারা সকাল থেকে আসলে দেওয়া শুরু করেছে। সন্ধ্যা নাগাদই আসলে শেষ হয়ে যাবে এমনটাই আশঙ্কা করছে। তবে এখানে অন্যান্যরা অভিযোগ করছেন যে আসলে তারা এসে গাড়ি যানবাহন না, শুধু অন্যান্য জেনারেটর এবং অন্যান্য যন্ত্রপাতির জন্য কিন্তু তাদের জ্বালানি তেলের দরকার হয়, যার জন্য তারা এসে নিতে পারছেন না, এমনটা অভিযোগ। একটু আমাদেরকে জানাবেন কতক্ষণ দাঁড়িয়েছিলেন এবং পেয়েছেন কিনা তেল? এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়ায় আছি। 1 ঘন্টা দাঁড়াবার পরও আমরা তেল পাচ্ছি না, আর অনেক মানুষে কিন্তু গ্যালান করে তেল নিয়ে যাচ্ছে। এটার জন্য আমি এখন প্রতিবাদ করছি। পাশে ওনার তেলটা নাকি ওনাদের জেনারেটর ঢেলে দেওয়া হয়েছে। তা আমার বলার মানে হয়েছে যে সবাই যদি তেল পায়, গাড়িতে পায়, হুন্ডাতে পায়, আমরা কেন পাবো না? আমাদেরকে তো দরকার আছে। আসলে নানা সমস্যার কারণেই কিন্তু এই পাম্পগুলোতে সমস্যা হচ্ছে। অনেকেই আসলে নানা ধরনের জ্বালানি সংকটে ভুগছেন। চট্টগ্রামের আসলে বলতে গেলে আজকে বেশ কিছুদিন যাবতই এই সংকট সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে। এই ছিল চট্টগ্রামের পাম্প থেকে সর্বশেষ তথ্য। বুবলি, পায়েল এবং রকি, আপনাদের ধন্যবাদ। দর্শক, জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। 9 এপ্রিল শেরপুর 3 আসনে নির্বাচনের ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম ইসলাম। নাইম, সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। বহুল কাঙ্ক্ষিত শেরপুর 3 আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এ নিয়ে আমরা আরো জানতে কথা বলবো এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন জাহাঙ্গীর হোসেন, তার সাথে। আমাদের 145 শেরপুর 3 আসনের ইলেকশনটি আমাদের প্রস্তুতি প্রায় আমরা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। আগামীকালকে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। আমাদের নির্বাচন প্রস্তুতির কথা, আইন শৃঙ্খলা প্রস্তুতির কথা যদি বলি, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা একদম নিরাপত্তার চাদরে আমাদের এই আসনের 2টি উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি সেন্টারে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে, র্যাবের 10টি টিম থাকবে, বিজিবি টিম থাকবে, 16 প্লাটুন বিজিবি থাকবে, এছাড়া আনসারের 13 জন করে সদস্য প্রতি সেন্টারে থাকবে। আমাদের সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমাদের 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও ইলেকশন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকরা প্রত্যেকটা ইউনিয়নে কাজ করবে। এক কথায় নিরপেক্ষ, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর ভোটারদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে, এই নির্বাচনটি হবে অবাধ নিরপেক্ষ এবং নির্বিঘ্নে যাতে ভোটাররা আসতে পারে, সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি এই নির্বাচনটি সকলে অংশগ্রহণমূলক হবে এবং ভোটারদের উপস্থিতি ব্যাপক হারে আমাদেরকে অনুপ্রাণিত করবে। বহিরাগত যদি কেউ আপনার নির্বাচনী বহিরাগত লোকজন নির্বাচনী এলাকার নির্বাচনের 48 ঘন্টা পূর্বে বহিরাগতদের এলাকা ত্যাগ করার জন্য আমরা নোটিশ করেছি, মাইকিং করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কাউকে যদি এরকম পাওয়া যায় আইন যানবাহনের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচার প্রচারণের ক্ষেত্রে একই ধরনের নোটিশ এবং আমরা মাইকিং করেছি। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এক কথায় একদম আমরা 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনের চাইতেও আমরা আরো ভালো একটা ইলেকশন এই জাতিকে উপহার দিতে চাই। আমরা দেখাই দিতে চাই যে দলীয় সরকারের অধীনে ইলেকশন কমিশন অত্যন্ত ভালো একটা নির্বাচন করতে পারে। কতজন প্রার্থী লড়ছেন? এবং এখানে 3 জন প্রার্থী আছে এবং ভোটার সংখ্যা আমাদের 4,13,377 জন ভোটার রয়েছে। এখানে ওসিবি আইসিবি ভোটার রয়েছে 3574 জন। আমরা কথা বলছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি জানাচ্ছিলেন শেরপুর 3 আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিবেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। পাবলিক, এই ছিল আমার কাছে শেরপুর 3 আসনের নির্বাচনী সর্বশেষ খবর।
নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, 9 এপ্রিল একই সাথে বগুড়া সদরের উপনির্বাচনের ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বুবলি, আগামীকাল 9 এপ্রিল বগুড়া সদর আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ঠিক একদিন আগে আজ বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল থেকে সদর আসনের যে 150টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু হস্তান্তর করা হচ্ছে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে। ব্যালট পেপার, ব্যালট বক্স, অমোচনীয় কালি সহ প্রায় 47 প্রকার সরঞ্জাম কিন্তু ইতিমধ্যেই সকাল 10টা থেকে বিতরণের যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবং আপনি জানেন যে বগুড়া সদর আসন ভৌগোলিক কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান এবং তিনি আসনটি ছেড়ে দিলে এখানে কিন্তু উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 4,54,043 জন ভোটারের এই আসনে 11টি ইউনিয়ন এবং পৌরসভার 21টি ওয়ার্ডে কিন্তু আগামীকাল 150টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঠিক একদিন আগে আজকে কিন্তু সেই কেন্দ্রগুলোতেই নির্বাচনের যে সরঞ্জামাদি তা কিন্তু পাঠানো হচ্ছে। জেলা এই নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা তিনি যেটি জানিয়েছেন যে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের পক্ষ থেকে যা যা প্রস্তুতি তা কিন্তু সম্পূর্ণরূপে তারা সম্পন্ন করেছে, তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজলের সাথে। জনাব ফজল, আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের প্রস্তুতি কতটুকু আর আগামীকাল নির্বাচনকে ঘিরে আপনারা শেষ মুহূর্তে এখন কি কি প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এই মুহূর্তে হচ্ছে প্রিজাইডিং অফিসারগণ তাদের সেন্টার ইনচার্জ পুলিশ এবং বাংলাদেশ আনসারের সদস্যদের নিয়ে ওনারা কেন্দ্রে যাবেন, সেই জন্য ওনারা এসেছেন। এই জায়গা থেকে ওনারা মালামাল এবং ওনাদের যে বরাদ্দ আছে সেগুলো স্পর্শগত নির্বাচনী উপকরণ এবং সাধারণ যেগুলো আছে সেগুলো নিয়ে ওনারা কেন্দ্রে যাচ্ছেন। আমাদের মোট 150টি সেন্টারে আমরা আগামীকাল বগুড়া সদরের 4,54,043 জন ভোটারের মধ্যে পোস্টাল ব্যালট বাদ দিয়ে যারা ভোটার আছেন ভোট কেন্দ্রে যাবেন তাদের ভোট গ্রহণ নির্বিঘ্নে সুন্দর মতো স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য যা যা করা দরকার সম্পূর্ণ করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনারা এর মধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ পুলিশ আছে, তারপরে আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, বিজিবি আছেন, র্যাব আছেন। তো কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, শুধু তাই নয় এই সমস্ত বাহিনীর যাদের যাদের ড্রোন আছে তারা ড্রোন এবং ক্যানাইন ইউনিট যাদের আছেন তারা এগুলো ব্যবহার করবেন বগুড়া সদরের ভোটারদের ভোট গ্রহণের পরিবেশ নির্বিঘ্ন শান্ত রাখবে। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি, আপনি জানেন যে বগুড়া সদর আসন এইখানে কিন্তু নির্বাচনী আমেজ এবার কিন্তু উপনির্বাচনেও শুরু থেকে আমরা বেশ ভালো লক্ষ্য করেছি। বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু নির্বাচনী মাঠে শুরু থেকেই প্রচারণায় ছিলেন যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামাতের অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তারাই কিন্তু এই নির্বাচনে আসলে আগামীকালকে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের ঠিক একদিন আগে এখন কিন্তু যে আনুষ্ঠানিক যে প্রস্তুতিগুলো, কেন্দ্রের যে প্রস্তুতি, প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো কিন্তু এখন বগুড়ায় চলছে। রিটার্নিং কর্মকর্তার যেটি প্রত্যাশা, জাতীয় নির্বাচনের মতোই আগামীকাল উপনির্বাচনেও বগুড়া সদরে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুবলি, বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল থেকে উপনির্বাচনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। লালমনিরহাটের পাটগ্রাম ধবলগুড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আজকে ভোর রাতে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী সীমান্তে আবিসের নামের একজন যুবক বিএসএফ এর গুলিতে নিহত হয়। আমরা আজকে সকালে খবর নিয়ে দেখেছি এবং বিজিবি আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশি 7 থেকে 8 জনের একটি দল চোরা কারবারির উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে এর 500 গজ অভ্যন্তরে প্রবেশ করে এবং এই চোরা কারবারি দলকে লক্ষ্য করে কিন্তু ভারতের বিএসএফ এর যে টহলরত সদস্যরা ছিল তারা গুলি ছোড়ে এবং প্রথমে সেখানে এই
এই নিহত আলী হোসেন আহত হয়। সে তাকে আহত অবস্থায় কিন্তু তাকে নিয়ে বিএসএফরা ভারতের অভ্যন্তরের একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু এই আলী হোসেন আসলে নিহত হয়। এটি বিষয়ে জানাতে চাই যে গতকালকে কিন্তু ওই সীমান্তেই আরেকটি দুর্ঘটনা ঘটেছিল এবং ভারতীয় একজন যুবককে বাংলাদেশিরা ধরে নিয়ে এসেছিল, তবে পতাকা বৈঠকের পর কিন্তু তাকে আবার ফেরত দিয়ে দেয়। আজকে বিজিবি 61 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে তারা আজকে যে নিহত হয়েছেন আলী হোসেন চোরাকারবারির উদ্দেশ্যে গিয়ে সেই বিষয়ে আসলে বিএসএফ এর প্রতি পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছেন এবং তারা যেটি বলছেন যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহত যুবকের সাথে যে কয়েকজন গিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল চোরাকারবারি করা এবং এই ঘটনাটি ভোর রাতে ওই সীমান্তের 874/5S পিলারের নিকটবর্তী ভারতের 500 গজ অভ্যন্তরে ঘটে। অর্থাৎ বিজিবি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে নিহত আলী হোসেন এবং তার সাথে 7 থেকে 8 জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং ভারতীয় বিএসএফরা কিন্তু বাংলাদেশের এই দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিতে আলী হোসেন আহত হয় এবং পরে আহত আলী হোসেনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এই আলী হোসেন নিহত হয় এবং পতাকা বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি আহ্বান জানিয়েছে এবং সেই সাথে এই পতাকা বৈঠকে কিন্তু এই সীমান্তের যে হত্যা সেটি তীব্র নিন্দাও জানানো হবে বলে আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের ঘটনার সর্বশেষ খবর। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।